her face does change. Has it changed? Yes, it just changed when I started looking at it. Her eyes are moving. Her eye just moved up. I'm not lying. বন্ধুরা, আমরা সবসময় বিশ্বের ইতিহাসের বিভিন্ন ঘটে যাওয়া রহস্যগুলোকে খুঁজে বের করি বা চেষ্টা করি, কিন্তু আপনি কি জানেন ভারতে এমন কিছু ঘটনা ঘটেছে যার সাথে বা যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্পর্কে বিজ্ঞান এখন পর্যন্ত বৈজ্ঞানিক উত্তর দিতে পারেনি। তো চলুন বন্ধুরা, আজকে জানবো ভারতের কিছু এমনই চমৎকার ঘটনা সম্পর্কে। আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন আগামী সকল পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই থাকছে প্রহ্লাদ জানি। প্রহ্লাদ জানিকে আপনি পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটি বলতে পারেন, কিন্তু কেন, সেটাই তো বিষয়। আসেন সেই বিষয়টি জানব। প্রহ্লাদ জানি গত ৭২ বছর থেকে খাবারের কোনো টুকরা খাননি। হ্যাঁ জি বন্ধুরা, প্রহ্লাদ জানি এমন একজন মানুষ যিনি গত ৭২ বছর থেকে কোনো কিছু না খেয়ে, কোনো কিছু পান না করে জীবিত আছেন। ৮৭ বছর বয়সী প্রহ্লাদ জানির এই বিষয়টিকে প্রুফ করার জন্য ডাক্তারেরা একটি রিসার্চ কমিটি হাসপাতালের একটি সিসিটিভি ক্যামেরা লব্ধ কেবিনে তাকে বন্ধ করে রেখেছিলেন, কিন্তু তার শরীরে এর ফলে কোনো রকমের প্রতিক্রিয়াই ঘটেনি এবং তিনি খুবই স্বাভাবিক আছেন, নর্মাল আছেন, স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। বিজ্ঞানীদের মতে কোনো ব্যক্তি যদি ৭ দিনের বেশি দিন কোনো কিছু পান না করেন তাহলে তিনি মারা যাবেন। কিন্তু ৮৭ বছর বয়স্ক প্রহ্লাদ জানি বিজ্ঞানকে বিগত ৭২ বছর থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তিনি পুরোপুরি সুস্থ, রোগমুক্ত আছেন। বন্ধুরা, আমাদের না খেয়ে থাকা বা খিদে না লাগার এই প্রক্রিয়াটিকে বা না খেয়ে বেঁচে থাকার এই প্রক্রিয়াটি যদি আমাদের জানা থাকতো তাহলে পৃথিবীর কঠিন থেকে কঠিনতম অবস্থাতেও আমরা পৃথিবীতে সার্ভাইভ করতে পারতাম, বেঁচে থাকতে পারতাম। এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছে বুলেট বাবা। এই রহস্য ওম বার্না নামের এক লোকের। ওম বার্না নামে এই ব্যক্তিকে সকলেই চেনেন। ১৯৮৮ সালে রাজস্থানের ওমর নামের বুলেট আরোহিত ব্যক্তি নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে রাস্তায় একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে ওই বুলেট বাইকটিকে বা বাইকের আরোহীকে মৃত হিসেবে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেন এবং বাইকটিকে রোহিত থানায় নিয়ে যান, কিন্তু তারপরেও সেই বুলেট বাইকটি আর থানায় ছিল না। পরের দিনই বাইকটি তার মালিক অর্থাৎ বাইক আরোহী যেখানে নিহত হয়েছেন সেখানে চলে এসেছিল নিজের থেকেই। সেই বুলেট বাইকটি আর থানায় ছিল না। কোনো প্রকার আরোহী ছাড়াই নিজে থেকে বুলেট বাইকটি সেই স্থানে চলে আসে যে স্থানে ওম বার্না ব্যক্তিটি নিহত হয়েছিলেন। পুলিশ সেই বুলেট বাইকটিকে আবারও থানায় নিয়ে আসেন। বুলেট বাইকটি দুর্ঘটনার স্থানে আবারও ফিরে আসে। অনেকবার এই ঘটনাটি ঘটার পর বুলেট বাইকটিকে পুলিশ কর্তৃপক্ষ থানায় চেনের সাথে বেঁধে রেখেছে, কিন্তু তারপরেও সেই বুলেট বাইকটি সবার সামনে নিজে থেকেই চালু হয় এবং নিজের মালিকের মৃত্যুর স্থানটিতে অর্থাৎ ঘটনাস্থানে যেখানে তার মালিক মারা গিয়েছিল সেখানে ফিরে আসে। এটি একটি সম্পূর্ণ মিরাকেল বা চমৎকার বলে বুলেট বাইকটির এভাবে নিজে থেকে ঘটনাস্থানে চলে আসা এই বিষয়টিকে সবাই মিরাকেল বলে এবং চমৎকার বলে মনে করেন। বুলেট বাইকটিকে আবার সেই জায়গাতেই রেখে আসেন পুলিশ কর্তৃপক্ষ যেখানে বুলেট বাইকটির মালিক নিহত হয়েছিল এবং আজ পর্যন্ত সেই বাইকটি সেখানেই অবস্থিত। সেই স্থানেই এখন তার পূজা করা হয়। সেই স্থানটি ছিল খুবই বিপজ্জনক একটি স্থান যেখানে ইতিপূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছিল। রাজস্থানের এলাকাবাসীর বক্তব্য মতে সেই ঘটনার পর থেকে আর কোনো রকমের দুর্ঘটনা সেই অত্র অঞ্চলে আর ঘটেনি। এরপর থেকে স্থানীয় লোকজন সেই বুলেট বাইকটিকে ভগবানের অর্থাৎ ঈশ্বরের রূপ দিয়ে সেই বাইকটিকে পূজা করেন এবং দূর দূর থেকে অনেক দর্শনার্থীরাও আসেন সেখানে বাইকটিকে দেখার জন্য এবং পূজা দেওয়ার জন্য। এ সকল বিষয় মনে হবে যে একটি কোনো সিনেমার গল্পের মতো, কিন্তু এই ঘটনার মধ্যে চাক্ষুষ প্রমাণ হিসেবে এলাকাবাসী সহ পুলিশ কর্তৃপক্ষই সাক্ষী আছে এবং এই ঘটনাগুলি ১০০% সত্য। আমাদের পরবর্তী ব্যক্তি হলেন শান্তি দেবী। যখন ৪ বছর বয়স্ক ছিলেন তিনি, তখন থেকে তাকে গত জন্মের স্মৃতিগুলো মনে আসে বা মনে করিয়ে দেয়, তাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। দিল্লিতে বসবাসকারী শান্তি দেবী নিজের মা বাবাকে বলতে থাকেন যে তার বাড়ি মথুরায় আর তার স্বামী সেখানে তার অপেক্ষায় রয়েছে, কিন্তু যখন তার পরিবার বা লোকজন বিষয়টিকে এড়িয়ে যায় তখন তার
6 বছর বয়সে সে মথুরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর যখন তাকে স্কুলে ভর্তি করা হয় তখন সেখানে নিজেকে পরিচয় দিয়েছিলেন সে বিবাহিত এবং তার একটি বাচ্চাও আছে, এবং সেই বাচ্চাটি জন্মদানের পর 10 দিনের মাথায় সে নাকি মৃত্যুবরণ করে। যখন তার স্কুলের শিক্ষক এবং বাচ্চাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলে তখন সে মথুরার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে এবং বারবার সে তার গত জন্মের স্বামী কেদারনাথের নাম নেয়। এই বিষয়টিকে স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটির উপর আগ্রহ প্রকাশ করেন এবং তিনি মথুরায় অবস্থিত কেদারনাথকেও খুঁজে বের করেন, যার স্ত্রী ছবিতা দেবী। মৃত্যু হয় বাচ্চা জন্ম দেওয়ার 10 দিন পরপরই। তারপর কেদারনাথ আর তার ছেলেকে দিল্লিতে ডাকা হয় আর শান্তি দেবীকে সামনে তাদেরকে আলাদা আলাদা নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু শান্তি দেবী তাকে দেখার পরপরই চিনতে পারেন যে এটি কেদারনাথ, অন্য কোনো ব্যক্তি নয়, এবং এটা হলো লুদগি দেবীর পরিবার। তারপর শান্তি দেবী কেদারনাথকে নিজের অনেক ঘটনা সম্পর্কে জানায়। তারপর কেদারনাথ শান্তি দেবী সম্পর্কে পরিষ্কার হন বা তার বিশ্বাস জন্মায় যে এই শান্তি দেবী তার মৃত স্ত্রী এবং তার পুনর্জন্ম হয়েছে। এই ঘটনাটি বিজ্ঞান জগতের অনেকগুলো প্রশ্নের উত্থাপন করে। মহাত্মা গান্ধী এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য একটি পর্যবেক্ষক টিম তৈরি করেন এবং তাদেরকে এই বিষয়টিকে নিয়ে সম্পূর্ণ অনুসন্ধান করার জন্য বলেন। তারপর সেই অনুসন্ধান দলের সাথে শান্তি দেবীকে মথুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে শান্তি দেবী সবাইকে চিনতে পারেন এবং সেখানে কেদারনাথের সকল পরিবারের সদস্যকেই চিনে ফেলে এবং সবাইকে শান্তি দেবীর জানা ছিল। আর শেষে সেই পর্যবেক্ষক দল এটাই সিদ্ধান্ত দিলেন যে শান্তি দেবী রূপে দ্বিতীয় জন্মগ্রহণ করেছেন লুদগি দেবী, অর্থাৎ কেদারনাথের মৃত স্ত্রী। এই ঘটনাটি বিজ্ঞান জগতে অনেকগুলো প্রশ্নের উত্তর বা জিজ্ঞাসা উদ্ভব ঘটায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।